আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহে আওয়ামী লীগ কেন্দ্রিক অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছি আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো প্রক্রিয়ায় হোক সরাসরি সে নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগ সমর্থিত লোকজন নির্বাচন করবে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও তিনি ভারতে যেসব মিটিং করছেন বলে খবর পাওয়া যায় সেসব মিটিংও তিনি এ ধরনের ইঙ্গিতে দিচ্ছেন। এর পাশাপাশি সারা দেশে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ মিছিল করছে। আওয়ামী লীগ চট্টগ্রামে একই দিনে 3 জায়গায় মিছিল করেছিল, ঢাকায় মিছিল করেছে, নোয়াখালীতে ঘটনা ঘটেছে এবং আদালত প্রাঙ্গণেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তারা মিছিল করেছেন। আমি যতটুকু খোঁজ রাখি এবং যতটুকু আমরা ধারণা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের এখন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো হচ্ছে বা ছাত্রলীগের অথবা যুবলীগের মিছিল হচ্ছে, এই প্রত্যেকটা ঘটনার পেছনে ভারতে তাদের যোগাযোগ আছে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের লোকজন তারা ভারতে রেগুলার মিটিং করছেন। সেরকম আরেকটি ঝটিকা এবং চমক লাগানো মিছিল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একদম বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র টিএসসিতে ঘটেছে। আগে খবরটা আমরা একটু জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় একটি মাইক্রোবাস সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার 2 মে সকাল 6টার দিকে এই ঘটনা ঘটে। আটকরা হলেন ফারহান তানভীর নাসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের 19-20 সেশনের স্টুডেন্ট এবং মাইক্রোবাস চালক রুবেল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এই মিছিলে অংশ নিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এই সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইস গাড়ির ড্রাইভার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলছেন যে রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই মিছিলগুলো দিয়ে আওয়ামী লীগ কি সিগন্যাল দিতে চায়? আওয়ামী লীগ কি এমন বোঝাতে চায় যে তাদের উপরে নিষেধাজ্ঞা যেহেতু এখন তোলা হচ্ছে না এবং কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ফলে তারা এখন আস্তে আস্তে তাদের যে তৃণমূলে যে সমর্থন আছে সেই শক্তিটা তারা শো করতে চায়। এবং আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে প্রচন্ড কড়াকড়ির মধ্যেও ঢাকায় কয়েক হাজার মানুষেরও পর্যন্ত আওয়ামী লীগ মিছিল করেছিল। সেটা উত্তরাতে হয়েছে, তেজগাঁয়ে হয়েছে, খানিকটা অংশ বিজয় সরণি এলাকাতে হয়েছিল। ফলে সে কি এখন তার নিজের সাংগঠনিক শক্তিকে আস্তে আস্তে ঝালাই করার চেষ্টা করছে এবং যেটা শোনা যায় যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার করা না হয় তাহলে সে সাংগঠনিকভাবে চেষ্টা করবে। দেখেন, দেশে এখনো মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়ে গেছে। অনেকেই ভাবেন, অনেকেই চিন্তা করেন যে নিশ্চয়ই কোনো একটা বিশেষ কারণ আছে যে কারণে আজকে 2 বছর সেনাবাহিনী টায়ার্ড মাঠে থাকতে থাকতে তারপরও সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এখন এটা কি জঙ্গি সম্পৃক্ততার কারণে নাকি দেশের অভ্যন্তরে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আর ইউনূস সরকারের মতো নাই এখন। ইউনূস সরকারের সময় যে ভয়ঙ্কর অবনতি হয়েছিল সেই সিচুয়েশন তো বাংলাদেশ কাটিয়ে উঠেছে। এমনকি অনির্বাচিত সরকার যেখানে পুলিশ বাহিনীকে একেবারে অথর্ব বানিয়ে ফেলেছিল, একটা নির্বাচিত সরকার এসে সে পুলিশ বাহিনীকে নিজের মতো করে গোছানোর চেষ্টা করছে। ফলে জঙ্গি তৎপরতার বাইরে আওয়ামী লীগকে কি মাথায় রেখে এমন যে সেনাবাহিনী এখনো মাঠে থাকতে হচ্ছে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছোট্ট মিছিল, কিন্তু এই মিছিলে কি বড় কোনো ইঙ্গিত দিয়ে যাচ্ছে? সবাইকে নমস্কার। আসলে আপনি যে শিরোনামটা প্রথমে দিয়েছেন চমৎকার দিয়েছেন যে বেআইনি গণভোট নিয়ে আমি আর মামুরা কি চায়, শিশু মুক্তিযোদ্ধা ও শিশুতোষ সংসদ। আসলে শিশুতোষ সংসদ হলেও ভালো হতো, কারণ শিশুতোষ সংসদ মানে সেটা শিক্ষার আসর, সেখান থেকে মানুষ শিখবে, সেই শিক্ষাটা তারা প্রাপ্ত কিশোর হবে, যুবক হবে, তরুণ হবে, প্রাপ্ত বয়স্ক হবে, কাজে খাটাবে। শিশুতোষ সংসদ কিন্তু একেবারে খারাপ না,
কিন্তু আমরা এখানে কিন্তু শিশুতোষ সংসদ দেখিনি। এখানে কি দেখলাম? এখানে একটা মুসলেকা সংসদ দেখতেছি, যে এই সংসদ শুরু থেকেই আমি নাম দিয়েছি একটা মুসলেকা সংসদ। আপনি দেখেন এখানে জামাতের নেতা বলে, একবার বলে তারা জাকাত আইনে আমাদের খাওয়াবে, আবার তারা বলে ৭২-এর সংবিধান দরকার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলে, মানে মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার 2 in 1 না, তিনি হলেন 10 in 1, অথবা বলতে পারেন অল ইন ওয়ান। মানে তিনি প্রধানমন্ত্রী ছাড়া আর সবই। কেউ কেউ তাকে এখন প্রধানমন্ত্রীও মানা শুরু করে দিয়েছে। সব ব্যাপারে তিনি, বাংলাদেশের মাছের খবর কি, মাছের আবাদের খবর কি, বাংলাদেশের স্বাস্থ্যের খবর কি, বাংলাদেশের যাতায়াতের খবর কি, যানবাহনের খবর কি, সব তার কাছে খবর থাকে, সব উত্তর তিনি দেন। মানে তিনি শুধুমাত্র তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত আর সব বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। আমরা এটা থেকে দেখলাম। তিনি বলেছেন যে এখন আর ইতিহাস অতীত নিয়ে মুক্তিযোদ্ধা না, এগুলো বলে বিতর্ক করে লাভ নাই। আওয়ামী লীগ যে টাকা লুট করেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এই ব্যাপারে তিনি খুব চিন্তিত। তিনি বলেছেন ৩০ লাখ কোটি টাকা আওয়ামী লীগ শেখ হাসিনার সরকার লুটপাট করেছে। আবার তার মন্ত্রী ২ কদম আগে নিকেল গায়া, মানে বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ, তার আরেক মন্ত্রী বলেছে সে আওয়ামী লীগ নাকি 65 নাকি 55 কোটি টাকা মেরে দিয়েছে। আবার এক জায়গায় তিনি বলেছেন 50 লাখ কোটি টাকা মেরে দিয়েছে। 50 লাখ, একবার 60 লাখ, একবার 30 লাখ। বুঝি না তারা নিজেরাই এগুলো কি সত্য বলে না মিথ্যা বলে, এটা তো বোঝা বড় মুশকিল। আপনি যেটা বললেন, এরা আমাদের সংবিধান নিয়ে, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে তারা ঠাট্টা মশকরার বিষয় বানিয়ে ফেলেছে। এই শিশুতোষ সংসদ যদি হতো আমার আপত্তি ছিল না। তারপর আমার ভাবির পোলাদের কথা বললেন, তারা তো এখন জাতীয় মহান নেতা। একজন তো মানে নজরুলের জাতীয় কবি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে কবর দেওয়াতে তার মান সম্মান বাড়ে নাই। মনে হয় যে নজরুলের ইজ্জত রক্ষার্থে তাকে দেওয়া হয়েছে। মানে তিনি নজরুলের চেয়েও মহান হয়ে গেছেন। কি তালিবর্ষ ও অন্তস্তাগের হাওয়া, এই কি ধরনের শব্দ তারা উচ্চারণ করে, যেগুলো মুখে উচ্চারণ করা যায় না, ভদ্র সমাজে আনা যায় না। নারীর প্রাইভেট পার্টস নিয়ে যারা স্লোগান দেয়, তাদের কবর নজরুলের পাশে যাওয়াতে নাকি নজরুলকে মানুষ চিনতে পেরেছে। এই হচ্ছে আমাদের দেশের এই শিশুতোষ সংসদ, শিশুতোষ রাজনীতি, আমার ভাবির পোলাদের বিপ্লবের এই হচ্ছে ফলাফল। এইখানে তারা অনেক কিছু বলতেই থাকবে, বলতে দেন। কারণ বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে কথা বলতে কোনো দেশেই ট্যাক্স লাগে না, কিন্তু যারা নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, তাদের কিন্তু শুধু ট্যাক্স না, তাদের জেল জরিমানা হয়। পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে বাংলাদেশের রাজনীতিবিদেরা অধিকাংশ জেলের ঘানি টানতো মিথ্যা কথা বলার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল করার জন্য না। ভুল হতে পারে, ভুল করলে তাকে ক্ষমা করা যায়, ভুল সংশোধন আছে, ভুল মানুষ করতেই পারে, কিন্তু অপরাধ করে তারা ফৌজদারি অপরাধ। এখানে আমাদের বিশিষ্ট আইনবিদ আছেন, কোন নেতা না, সাধারণ মানুষ। এখানেও যদি আমি একটা মিথ্যা কথা বলি, যেমন ধরেন আপনার নাম নিয়ে আমি উল্টা বললাম, আমি বললাম যে আপনি তো ভারতীয় কোনো দলের অংশ, অথবা আপনাকে বললাম যে আপনি তো একটা নাম দিলাম দলের, বাংলাদেশে একটা অন্য দল করেন, এগুলো হচ্ছে মিথ্যা তথ্য। এর জন্য কিন্তু বাংলাদেশে শাস্তি হওয়ার অপশন আছে। প্রথমে আমাদের আইনবিদ আছে, তিনি জানেন যে প্রথমে উকিল নোটিশ দিবে, যদি ভদ্রলোক হয় প্রথমে সে ক্ষমা চাইবে, আর যদি ক্ষমা না চায় সরাসরি ফৌজদারি অপরাধ। এবং বিদেশে কিন্তু এগুলো জেল হয়ে যায়, এমনকি ভারতেও আপনি এগুলো বলে জেল হয়ে যাবে, আপনাকে ছাড় দিবে না। আমেরিকা, ইউরোপ, আমেরিকা, কানাডা, সভ্য দেশে তো আপনি ছাড় পাবেনই না, এমনকি ভারতেও আপনি ছাড় পাবেন না, মামলা হয়ে যাবে। ছোট একটা কথার কারণে আপনার এমপিত্ব চলে যেতে পারে, মন্ত্রিত্ব যাবে, জেলের ঘানি টানতে হতে পারে। কিন্তু আমাদের দেশে যা ইচ্ছে তাই বলা যায়। এই যে জামাতের এক নেতা বললো সে শিশু মুক্তিযোদ্ধা, ফাইজলামি করার আর জায়গা পায় না, এরা শিশু মুক্তিযোদ্ধা। জামাতের আরেক নেতা বলেছে যে তারা নাকি আমাদের অস্ত্র দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতো, এটা আরেক ফাইজলামি। মানে ফাইজলামির তো একটা মাত্রা থাকা দরকার। তো এখন আপনারা লিখেছেন আমরা আর মামুরা, আসলে আমরা আর মামুরা না। সারা পৃথিবীতে আমরা জানি সরকারি দল আর বিরোধী দল থাকে। আমি বারবার বলে আসতেছি, পৃথিবীতে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র, একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারের একটা বিরোধী দল থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। মানে এখানে কোনো বিরোধী দল নাই, সরকারের বিরোধী দল, সরকারি বিরোধী দল। মানে এরা যা বলবে তারা ইয়েস বলবে, এরা যে গীত গাইবে তারা সেইভাবে মিউজিক দেবে। এরা দেখবেন উভয় পক্ষ, আমরা দেখি যে উভয় পক্ষ কি কি বিষয় একমত। আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে, সেই ব্যাপারে তারা কথা বলবে না, এই ব্যাপারে তারা একমত। তারা কোন ব্যাপারে একমত? ভারত বিদ্বেষ ছড়াইতে হবে, আবার ভারত থেকে তেল আনতে হবে, তেল ছাড়াও চলবে না। পাশাপাশি তারা কোন বিষয়ে একমত? ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ, ফৌজদারি না, রাষ্ট্রদ্রোহী অপরাধ। আপনি যখন বাংলাদেশে ৭২-এর সংবিধানকে অস্বীকার করবেন, এদেশে তো নাগরিক হওয়ারই আপনি যোগ্য নন। আপনার হয় আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, অথবা আপনাকে জেল খাটতে হবে, মাঝখানে জায়গা না। আপনি সরকারের সমালোচনা ১০০ বার করতে পারেন, আপনি
যেমন আমরা সরকারের সমালোচনা করতেছি, এটা আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। আপনি শেখ হাসিনার সরকারের সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। 100 বার করেন, 1000 বার করেন, কম বেশি আমরাও করেছি। আপনি খালেদা জিয়ার সরকারের সমালোচনা করেন, এমনকি বঙ্গবন্ধুর সরকারের সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। সরকারের সমালোচনা তো গণতন্ত্রে অ্যালাউড। এখন আপনি যদি বলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, ফ্রড মাজারের মতো বলে ফেলেন, এটা তো ফাইজলামি আর ইত্রেমি, বদমাইশি ছাড়া আর কিছু না। আমি যদি এখন বলি যে শেখ হাসিনার সমালোচনা করা ফ্যাসিজম, আমি যদি বলি যে আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, তাহলে আমি কি গণতন্ত্র মানি? তাহলে বাংলাদেশের বৃহত্তর একটি দল, সবচেয়ে বড় একটি দল, যে দল ইলেকশন করলে এখনই ক্ষমতায় চলে যাবে, যারা কয়েকবার ক্ষমতায় ছিল, যে দলটি বাংলাদেশ সৃষ্টি করেছে, আপনি সেই দলটাকে নিষিদ্ধ করা ফ্যাসিজম নয়, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। আর এই বুদ্ধিজীবীদের চেলা পেলারাই তো এখন সংসদে, বা তাদেরই রুহানি আওলাদেরা এই মুহূর্তে সংসদে, তারা তো এগুলো বলবেই। তারা সব তারাই বললামই তো, এটা আমরা আর মামুরা হইলো একটা কথা, এটা হলো সরকারি দল আর সরকারের বিরোধী দল, মানে সরকারি বিরোধী দল এটা। সুতরাং এই সরকারি বিরোধী দল কি বলবে? তারা ফাইজলামি করার জায়গা পায় না, তারা হাম নিয়ে সংসদে আলোচনা করে না। হামের টিকার কারণে শিশু মারা যাইতেছে, এখন তো বিদেশি পত্রিকাগুলো আসতেছে ডক্টর ইউনূসের জন্য দায়ী, কিন্তু বাংলাদেশের তথাকথিত এই মুসলাকা সরকার বলে এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার। যে বাচ্চার বয়স 1.5 বছর, আওয়ামী লীগ কিভাবে টিকা না দেওয়ার জন্য দায়ী হলো? এগুলো মিনিমাম তো একটা মিনিমাম মানে আকলের সাথে তো কথা বলতে হবে, যে কথাটার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনি সমালোচনা করেন, বঙ্গবন্ধুর সরকার সমালোচনা করেন, গণতান্ত্রিক অধিকার, কিন্তু আপনি তো 72 সংবিধানে ফাইজলামি করতে পারেন না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনি ইত্রামি করতে পারেন না। এটা সরাসরি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবেন। আপনাকে তো কেউ ছাড় দিবে না। এই মুহূর্তে আপনি হাতির কাঁধে চড়ে আসছেন, অনেক বড় দেখা যাচ্ছে, আমাদের ছোট ছোট দেখা যাচ্ছে, তারপর আমরা খালি হাত। আপনি হাতের উপরে বসে আছেন, পাশাপাশি আপনার কাছে ফলা আছে, বর্ষা আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, বন্দুক আছে, পাইক পেয়াদা আছে। আমরা খালি হাত, তাই আপনি মনে করতেছেন না আপনি মহৎ কিছু, মহান কিছু, শ্রেষ্ঠ কিছু। কিন্তু হাতিটা যখন থাকবে না, আপনি নিচে নেমে আসবেন, তখন তো আপনি আমি বরাবর, তখন আপনি টিকতে পারবেন। এই যে 72 মুক্তিযুদ্ধ যারা বিরোধী এবং তাদের আন্ডা বাচ্চা, আপনি দেখেন, আমরা বহুবার বলেছি এই তথাকথিত 2024 যে আন্দোলন, এটা হচ্ছে জামাত শিবির আন্দোলন, পেয়ারা পাকিস্তানিদের আন্দোলন। তারা বললো না না, এই সমস্ত বাচ্চারা তো কোমলমতি, একেবারে কোমলমতি, নির্মোহ এরা। এখন কি দেখলেন? নিজামীর এক ছেলে হচ্ছে জামাতের এমপি, আর নিজামীর আরেক ছেলে এনসিপি তে গেছে। এখন তো ক্লিয়ার, আরো প্রমাণ করতে হবে, আরো প্রমাণ করতে হবে যে এনসিপি বৈষম্য বিরোধী, তারপরে যে কি আরো কি আমজনতা খামজনতা যাই নাম বলেন, এগুলো সবই জামাত শিবিরের একটা অংশ। এটা তো পরিষ্কার হয়ে গেছে। তো এরা তো সংবিধানের বিরোধিতা করবেই, এরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেই, এরা কয়দিন পরে আমাদের সংসদের বিরোধিতা করবে, এরা কয়দিন পরে সরাসরি তারা বলেছে কোট আন কোট যে হাদিকে নিয়ে এত ধর্ম মানে এত গান গাওয়া হয়, এত গীত গাওয়া হয়, সেই তালিবর্ষ ও অন্তস্তকেরা হাদি তো বলে গেছে যে এই কোট আন কোট তাদের 2024 হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা বলে গেছে তাদের মহান নেতা হাদি। এই মহান নেতা তালিবর্ষ ও অন্তস্তকেরা হাদি, সে ভাসানীর চেয়ে বড় নেতা, নজরুলের চেয়ে বড় কবি, বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা, শেখ হাসিনার চেয়ে বড় নেতা। আজকে তো আরেক ভাবির পোলা বলেছে যে কি নুরুল ইসলাম নাহিদ নাকি পাটোয়ারি কথা বলছে, সে নাকি তারেক রহমানের চাইতে 100 গুণ বেশি জ্ঞান রাখে। তো এরকম মহাজ্ঞানীরা এখন ক্ষমতার বাইরে, কাকে নিয়ে আমরা কি বলবো? যাদের কাছে বঙ্গবন্ধু কিছু না, মৌলানা ভাসানী কিছু না, কাজী নজরুল ইসলাম কিছু না, সেই ভাবির পোলাদের সামনে আমি শেখ ফরিদার কি হব? কিন্তু এরা জানে না, লোকে যাহাকে বড় বলে বড় সেই হয়, আপনা নিজে যাকে বড় বলে বড় সেই না। এগুলো তাদের তার পড়ায় নাই। তারা শিবিরের কোচিং সেন্টারে পড়েছে, কোচিং সেন্টার থেকে প্রশ্নপত্র ফাঁস করেছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে, বুয়েটে গিয়ে ভর্তি হয়, আর বলে আমরা তারা বিরাট মেধাবী। এতই মেধাবী যে বাংলা মাসের 12টা মাসের নাম আমার ভাবির পোলারা বলতে পারে না, এত মেধাবী তারা। আমরা দেখেছি এদের মেধাবী, এদের কত মেধা, এদের কত বিপ্লবী যোগ্যতা। তো এরা স্বাধীনতা বিরোধিতা করবেই, মুক্তিযুদ্ধ বিরোধিতা করবেই, এতে অবাক হওয়ার কিছু না। বরং এরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে আমি অবাক হব, বরং এরা যদি 72 সংবিধানের পক্ষে বলে আমি অবাক হব, বরং এরা 32 নম্বর যদি না ভাঙতো আমি অবাক হইতাম। বরং এরা একটা জিনিস শুধু পারে নাই, বঙ্গবন্ধুর যে সমাধি টুঙ্গিপাড়ায়, সেটা শুধু ভাঙতে পারে না, এই দুঃখে তাদের এখন মন কান্দে। এটা করতে পারলে 16 কলা, তারা 15 কলা শেষ করেছে। তারা সংবিধানকে নিয়ে ফাইজলামি করেছে, গণভোটের নামে ইত্রামি করেছে। জুলাই সন্ত্রাসীরা এক একজন এত বড় মহান মুক্তিযোদ্ধা, তাদের কথা না বললে আপনার 14 গোষ্ঠীকে তারা ভারতীয় দালাল বানায় ফেলবে। আপনি যদি সেই মহান
আমাদের ভাবির পোলা যে কেউ কেউ আবার জিন্দা শহীদ, এরা এত শহীদ হয়েছে যে এর মধ্যে 400-500 বার ফেরত আসছে। আপনি তাদের যদি সমালোচনা করেন তাহলে আপনার স্থান হবে হাবিয়া দুজকে, বেহেশতের টিকিট আপনার ক্যান্সেল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এরা বিরোধিতা করবে, করতে দেন, জনগণ এগুলো বেশি দিন সহ্য করবে না। এরা যা শুরু করেছে অর্থনীতির যে অবস্থা, কারণ আপনার পেটে যদি ভাত না থাকে বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না, মায়ের আঁচলও ভালো লাগে না, প্রেমিকার চোখও ভালো লাগে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি আমরা সবাই এখন জানি, বাংলাদেশের জনগণ জানে যে দেশের অর্থনৈতিক কি অবস্থা। আমাদের গ্রাম্য ভাষায় কিছু কথা আছে এবং আমাদের প্রবাদেও আছে যে যার দেখতে নারী তার চলন বাঁকা। শেখ হাসিনা যদি তখন বলতো যে আসো ভাই বেহেশতে যাই, তারা তখন বলতো যে বেহেশত খুব খারাপ জায়গা, যা যাবো না, এরকম একটা পর্যায়ে ছিল। তো শেখ হাসিনা যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার বা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, আমরা দেখেছি ডান বাম মধ্য ডান কে সমালোচনা করে নাই, কে এদের মধ্যে অনেক শ্রদ্ধাভাজনও ছিল, মানে যারা বিজ্ঞ পণ্ডিত তারা সমালোচনা করেছে, আমরা হাসতাম। এখন দেখি তাদের মধ্যে কেউ কেউ আবার এখন তারেক রহমানের প্রশংসা করতেছে, কেউ কেউ তো আয়ুব খান পর্যন্ত চলে গেছেন, এটা আয়ুব খানের স্বপ্ন ছিল, কেউ কেউ তো বলে ফেলছে জিয়ার স্বপ্ন ছিল, কেউ কেউ তো বলে ফেলছে তারেক রহমানের স্বপ্ন ছিল, খালেদা জিয়ার স্বপ্ন ছিল, এখন সেগুলো আবার ক্রেডিট নিতে চায়। কিন্তু এরাই কিন্তু বলেছে যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে, এখন তারাই তার প্রশংসা করতেছে। মানে এদের আসলে স্ববিরোধিতার একটা লিমিট থাকা উচিত। এই যে রাজনীতিতে বদমাইশি থাকে আমরা জানি, রাজনীতিতে সঠতা আমরা জানি, কিন্তু সঠতা, বদমাইশিপনা এগুলো যখন একেবারে এরকম মানে শকুনে নাকি মৃত সব, কোন সব খেলেও নাকি পাখা ঢেকে খায় বলে আমরা গ্রাম্য লোকদের কাছে শুনেছি, এদের ন্যূনতম লজ্জাও নাই। এখন সেটা ভালো হয়ে গেছে। আজকে যদি এই 10% বাংলাদেশের 10% বিদ্যুতের নিশ্চয়তা আমরা পেয়ে গেলাম এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে, এটা যদি আজকে উদ্বোধন না হতো, এই সরকার অবস্থা তো আগামী 1 মাসের মধ্যে কাহিল হয়ে যাইতে পারো। এমনিতেই তো ভারতের ডিজেল ছাড়া চলে না, তারপরে আদানির বিদ্যুৎ ছাড়া চলে না, কি উপায়টা হইতো দেশে, ভয়াবহ সংকটে পড়ে যেতাম। এখন তারা সেটা স্বীকৃতি দিতেও নারাজ। তো আমাদের বাংলাদেশে তো খারাপ কাজ করলে সেটা 10 বার বলবো, না করলেও সেটা 50 বার বলবো। শেখ হাসিনার আমলে 30 লাখ 50 লাখ কোটি টাকা নাকি পাচার হয়েছে, তা উন্নয়ন কেমনে হইলো? এই বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলেছে, এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েই বলা হয়েছে যে এখান থেকে নাকি শেখ হাসিনা সব টাকা চুরি করে নিয়ে গেছে। অথচ এখানে বাংলাদেশের শেয়ারই হচ্ছে 10%, 90% রাশিয়ার। সেখান থেকে কিভাবে 5 বিলিয়ন 10 বিলিয়ন চুরি করে নিয়ে গেল? মানে এইরকম আজগুবি কথাবার্তা তো বলা হয়েছিলই, পাশাপাশি বলা হয়েছে এটা বাংলাদেশকে ধ্বংস করে দিবে, কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তারা রাশিয়ার সেই পারমাণবিক দুর্ঘটনার উদাহরণ দিত। এখন সেটা নিয়ে ক্রেডিট নেয় কেন? আসলে এর মাধ্যমে শেখ হাসিনাকে কিন্তু তারা সামনে তুলে নিয়ে আসে। তারা এখন যতবার শেখ হাসিনাকে গালাগালি করতেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ততই তার সামনে চলে আসতেছে। এটা স্বপ্নদ্রষ্টা কে? নিশ্চয়ই বিএনপির লোক রাশিয়া যাবে না, নিশ্চয়ই জামাতের লোক রাশিয়া যাবে না, নিশ্চয়ই আইয়ুব খান রাশিয়া থেকে এই প্ল্যান নিয়ে আসে নাই, শেখ হাসিনাই এনেছে। এটা স্বীকার করতে তাদের এখন জিবায় ব্যথা, মুখে ব্যথা, দিলে ব্যথা, কিন্তু তাদের কিন্তু মুরদ নাই এগুলো কোনো প্রকল্প হাতে নেই। 18 মাস তো আমরা তো দেখলাম ইউনূস তার নিজের 666 কোটি টাকা ট্যাক্স মকুব করালো, তার যে মামলা ছিল 29 সাল পর্যন্ত অ্যাডভান্স। পৃথিবীর কোন দেশে মানে দুর্নীতির, ক্ষমতার অপব্যবহারের এর চাইতে আর কোন প্রতিষ্ঠান তো আছে যে 29 সাল পর্যন্ত তার ব্যবসার খাজনা ট্যাক্স মাপ তিনি ক্ষমতায় থেকে এটা করে নেন? কি হাস্যকর ব্যাপার। তিনি নাকি আবার মহাপণ্ডিত, হাস্যকর ব্যাপার। এই ব্যাপারে বদরুদ্দিন উমরের উদাহরণ দেওয়া হয় যে চিঙ্কুবামেরা বা বিএনপিরা বা জামাতিরাও আজকাল বদরুদ্দিন উমরের কমরেড চিঙ্কুবাম, উনি আসলে সোভিয়েত পন্থী, চাইনিজ পন্থী, সেই কমরেড বদরুদ্দিন উমর এই গ্রামীণ ব্যাংকের দরিদ্র নিয়ে ব্যবসা করেছে। উনি তো আমাদের বিজ্ঞ আইনজীবী তো বললেন আহমদ সফার কথা, বদরুদ্দিন উমরও লিখেছিলেন, যেটা শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে।
সেই বইতে তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে দারিদ্রকে ব্যবসায় পরিণত করে ইউনূস নাম কামিয়েছেন, পয়সা কামিয়েছেন, সেখানে তুলে ধরেছেন এই বদরুদ্দিন উমর। মৌলভী সাহেবেরা সবকিছু বলে, এটা বলে না। অবশ্য মৌলভী সাহেবের কাছে কয়েকদিন আগে এই এই ডক্টর ইউনূস ইমাম ছিলেন, নবী ছিলেন, আল্লাহর খোদা বলা বাদ ছিল শুধু। এখন তারাই দেখি গালাগালি করে। তো যত কিছুই বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য শেখ হাসিনা এইখানে আর্টিস্ট, তাকে এইখানে আপনি ফ্যাসিস্ট বলতে পারবেন না, তাকে আর্টিস্ট মনে করতে হবে, সারা পৃথিবী জানে। এখন আমাদের দেশের মানুষ চিঙ্কুবামদের তিন কাম, শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারত, এগুলোর বদনাম তারা করতেছে, তারা করবেই, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে শেখ হাসিনা আর্টিস্ট।